সারা রাত লিসার সাথে ঘুমিয়েছে তে আর জিমিন। ওদের দুইজনকে ছাড়া অবশ্য লিসাই কাউকে ঘরে ঢুকতে দেয়নি। তের অনেক অনুরোধ আর বোকাশোকা জিমিনের কান্নার কাছে হার মেনে ওদেরকে রুমে ঢুকতে দিয়েছে লিসা। সারাটা রাত লিসা তেকে জড়িয়ে ধরে কান্না করে গেছে। এই কান্নার বিপরীতে কিছুই বলতে পারেনি তে। জীবনে কিছু কঠিন সময়, খারাপ সময় আসে যখন এভাবে আগলে ধরে রাখার বা কারো আশ্রয় পাওয়া যায় না, যার বুকে মাথা গুজে কান্না করে নিজেকে হালকা করা যাবে। জিমিন কান্না করতে করতে ঘুমিয়ে পড়েছিল, কিন্তু তে সারাটা রাত দুই চোখের পাতা একটু এক করেনি। মূলত ভয় পাচ্ছিল, না জানি লিসা নিজের কোনো ক্ষতি করে বসে। এবারের মানুষগুলোর প্রতি তার আকাশ সমান ক্ষোভ থাকলেও এই নিষ্পাপ দুটি মেয়ের উপর তার কোনোরূপ ক্ষোভ নেই। বরং মেয়ে দুটির উপর তার অল্প কিছুদিনেই একটা ভালোবাসার জায়গা তৈরি হয়ে গেছে। দীর্ঘশ্বাস ফেলে তে বিড়বিড় করে বলে, জীবন বড্ড নিষ্ঠুর লিসা আপু। সাজানো গোছানো স্বপ্ন ভেঙে গুড়িয়ে দিয়ে যায় এক নিমেষে। কোথা থেকে কোথায় নিয়ে যায় কেউ ভাবতেও পারে না। আমি কি কখনো ভেবেছিলাম নিজের চোখের সামনে নিজের প্রিয় বাবাকে আগুনে পুড়তে দেখব? তবুও দেখতে হয়েছে। মা নামক এক নিষ্ঠুর মহিলার জন্য আমি পাড় ভাঙা ঢেউয়ের মতো হয়ে গেলাম। তের বিড়বিড় করা ঘুমন্ত লিসা শুনতে পায় না। তে লিসার মাথায় কিছুক্ষণ হাত বুলিয়ে দিয়ে আলগোছে তাকে শুয়ে দেয়। পাশেই জিমিন হাত পা ছড়িয়ে ঘুমিয়ে আছে। এক পলক দুইজনের দিকে তাকিয়েই তে ঘর থেকে বের হয়। মাথার আঁচল টেনে নিয়ে নিজের ঘরের দিকে হাঁটা লাগায়। একটা অদ্ভুত শব্দ কানে আসতেই পা দুটো আপনা আপনি থেমে যায়। কান খাড়া করে আবারও বোঝার চেষ্টা করে এটা ঠিক কিসের শব্দ ছিল। কিছুক্ষণ পরে বুঝতে পারে এটা নূপুরের শব্দ। তে পাশের ঘরের দিকে ভ্রু কুঁচকে তাকায়। কোনো রকম শব্দ না করে একদম ধীর পায়ে গিয়ে দাঁড়ায় দরজার কাছ ঘেঁষে। কাকতালীয়ভাবে ঘরের দরজাটা শুধু ভেরানোই ছিল, আটকানো ছিল না। তাই স্পষ্ট ভেতরের কথাগুলো শুনতে পেল তে। আশেপাশে নজর বুলিয়ে দরজায় কান পাততেই তার কানে ভেসে আসে কেউ একজন লিসা আর জেহবকে নিয়ে আলোচনা করছে। জেহবের মতো ভদ্র ছেলের কি আর অত ক্ষমতা আছে যে নিজের চিন্তা ভাবনা এসব করবে? আমি তো তাকে উস্কালাম। যদিও জেহবের ঘরে দুটো চিঠি রেখে এসেছিলাম আমি, কিন্তু বোকা জেহব যে সত্যি রেগে গিয়ে আমাদের প্ল্যান মতো কাজ করবে তা কি আর জানতাম? খুব অহংকার না ওদের? এবার সব ধুলোতে মিশবে। আমাদের অপমান করেছিল, তাই না? তে স্পষ্ট বুঝলো ঘরের ভেতরে থাকা মানুষগুলোর ক্ষোভ, ভেতরের প্রতিহিংসা যে মানুষকে মানুষ থেকে অমানুষ করে দেয় তারই জলজ্যান্ত উদাহরণ পেল তে। চোখ মুখ শক্ত হয়ে আসে মুহূর্তে। চোয়াল শক্ত করে বলল, এর শাস্তি আপনারা পাবেন মোমো খালা। তে নিজেকে শান্ত করার চেষ্টা করেও ব্যর্থ। ঘরে এসে বারবার পায়চারি করছে আর কী থেকে কী করবে তা ভাবছে। একবার হাতের তালুতে হাত ঘষছে তো আরেকবার শাড়ি পেঁচিয়ে আঙুলে গিট্টু দিচ্ছে, কিন্তু কিছুতেই মাথায় আসছে না তার। ফোঁস ফোঁস করে কয়েকটা শ্বাস ছাড়ল। পুরোটাই ওয়াশরুমের দরজায় দাঁড়িয়ে জাঙ্কুক দেখল। হঠাৎ তের এমন করায় জাঙ্কুক কিছুই বুঝতে পারল না, তবে মুখটা গম্ভীর করে ব্রু কিঞ্চিত কুঁচকে এগিয়ে আসলো জাঙ্কুক তের কাছে। একদম তের কাছাকাছি দাঁড়িয়ে ভীষণ শীতল কণ্ঠে বলল, চরকির মতো ঘুরছো কেন? কি হয়েছে তোমার? হঠাৎ এভাবে কেউ কথা বলাতে চমকে উঠল। ব্যস্ত হয়ে পেছনে তাকাতে নিলেই সরাসরি ধাক্কা খায় জাঙ্কুকের বুকে। এতে জাঙ্কুক এক চুল পরিমাণও নড়ে না, কিন্তু তে লাফিয়ে সরে যায়। কপালে ভাঁজ ফেলে বলে, আপনি কি নিজের ভাইয়ের মতো হচ্ছেন নাকি জমিদার সাহেব? মেয়ে দেখলেই কাছে ঘেঁষতে মন চায় আপনার? জাঙ্কুকের চোখ মুখ গম্ভীর থেকে আরও গম্ভীর হয়ে যায়। বুক টান টান করে বসে খাটের উপর, শক্ত গলায় বলে, আমার ভাইয়ের মতো হচ্ছে বলতে কি বোঝালে? জেহব কিন্তু ওরকম ছেলে না। হয়তো আবেগ, রাগ আর জেদের বসে একটা ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। তার মানে এই না যে আমার ভাই চরিত্রহীন। তের কপালে ভাঁজ আরও দৃঢ় হয়। গট গট করে জাঙ্কুকের সামনে এসে দাঁড়িয়ে বলে, আপনাদের সমস্যা কি বলেন তো জমিদার সাহেব? মানে জমিদার বাড়ির ছেলেদের কি 4 লাইন বেশি বোঝারই অভ্যাস? শোনেন, আমি জেহব ভাইকে কিছু বলিনি, আপনার কাই ভাইকে বলেছি। জাঙ্কুক হুট করে তের কোমর জড়িয়ে ধরল। কয়েক দফা চমকালো তে। চোখ বড় বড় করে নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে নিলেই জাঙ্কুক মুখ গুজে দেয় তের ঘাড়ে। অদ্ভুত কণ্ঠে বলে, 4 লাইন যখন বেশি বুঝি তখন তুমি সঠিকটা বুঝিয়ে দাও না তে।
তে নিজেকে শান্ত করার চেষ্টা করে। জাঙ্কুকের সামনে আমতা আমতা বা কাঁপা কাঁপা গলায় কিছু বলা মানে জাঙ্কুককে আরও প্রশ্রয় দেওয়া, কিন্তু তে তো জাঙ্কুককে প্রশ্রয় দেবে না। তাই নিজেকে স্বাভাবিক করে চোখ বন্ধ করে তে। সাথে সাথে চোখের সামনে ভেসে ওঠে নিজের আগুনে পুড়তে থাকা বাবার মুখ। চট করে চোখ মেলে বড় বড় শ্বাস নেয় তে। জাঙ্কুক অনেকক্ষণ তের কোনো সারা শব্দ না পেয়ে ওই অবস্থাতেই ভ্রু কুঁচকে নেয়, কিন্তু তার ভাবনা সঠিক করে মুহূর্তেই তের চোয়াল শক্ত করা কণ্ঠ ভেসে আসে। হুটহাট এভাবে স্পর্শ করে নিজের বাপ ভাইয়ের মতো নিজের চরিত্রটাও আর প্রকাশ করবেন না জমিদার সাহেব, ছাড়ুন আমাকে। জাঙ্কুক নিঃশব্দে হেসে আবার নিজেকে গম্ভীর করে ছেড়ে দেয় তেকে। তে যেভাবে শব্দ করে কাছে এসেছিল ঠিক সেভাবেই দূরে সরে গেল। আলমারি থেকে নিজের শাড়ি প্রয়োজনীয় জিনিস নিয়ে গোসলখানার দিকে চায়। পেছন থেকে জাঙ্কুক বলে, নিজের বউকে হুটহাট স্পর্শ করাতে যদি আমার বাপ ভাইয়ের মতো চরিত্র প্রকাশ পায় তবে আমি এমন চরিত্রহীন আজীবন হতে চাই। তে কোনো রকম নিজেকে দমিয়ে গোসলখানায় ঢোকে। রাগে কয়েক বালতি পানি নিজের মাথায় ঢেলে বের হয়ে আসে। পুরো ঘরে আর জাঙ্কুককে নজরে আসে না। হয়তো নিচে গেছে, নয়তো কোনো কাজে বাড়ির বাহিরে গেছে। এদের আবার কাজ, অনৈতিক কাজ ছাড়া এরা আর পারেই বাকি। চুলগুলো ভালো করে মুছে তোয়ালে আর ভেজা কাপড় শুকাতে দেয় তে ব্যালকনিতে। রোদ এসে সরাসরি পড়ে মুখের উপর। গোসলের পর রোদে দাঁড়াতে মন্দ লাগে না তের, তাই মন ভালো করতে হালকা রোদের মধ্যে দাঁড়িয়ে থাকে। গোসলের পরে স্নিগ্ধ রূপের সাথে মুখের উপরে হালকা রোদে কি ভীষণ স্নিগ্ধ আর মায়াময় লাগছে তা কি সপ্তদশী কন্যা জানে না। তার এই রূপে আটকে আছে দুই জোড়া চোখ, একটা তার স্বামীর যার ভীষণভাবে অধিকার আছে তের উপর, আর অন্য একটা আছে মানসরূপী পশুর যার লালসার দৃষ্টি পড়েছে তের উপর। তে বিষয়টা খেয়াল না করলেও নিচে দাঁড়ানো জাঙ্কুক ঠিকই খেয়াল করেছে। চোয়াল শক্ত করে হাত মুষ্টিবদ্ধ করে রাখে জাঙ্কুক রাগে। চোখ দুইটা মুহূর্তে লাল টকটকে হয়ে যায়। তে নিচে এসে দেখে খাবার টেবিলে নাস্তা সাজাচ্ছে ন্যান্সি। তে কোনো রকম শব্দ না করে নিজেও এসে সেখানে দাঁড়ায়। তের উপস্থিতি টের পেয়েও ন্যান্সি কোনো রকম শব্দ করে না। মনের মাঝে জ্বলতে থাকা আগুন বাড়ে তার। মেয়েটা একটু বেশি সুন্দর, আর এর জন্যই তার স্বামীও পাগল প্রায় এই মেয়েটার জন্য। মনে মনে ন্যান্সি এগুলো কথা ভাবে আর তেকে গালি দেয়। মেয়েটাকে এত সুন্দর হতে কে বলেছে? আগে তো তাও পিঠ পিছে যত নষ্টামি ছিল কায়ের, আর এখন তার সামনেই হাঁ করে তাকিয়ে থাকে কায়ে তের দিকে। ন্যান্সির মুখভঙ্গি দেখে তের আর বুঝতে বাকি রইল না ন্যান্সির মনের ভাবনাগুলো। তারপরও তে বেশ স্বাভাবিক স্বরে ন্যান্সিকে বলল, বুবু, আমি কি আপনাকে সাহায্য করব? বুবু ডাক শুনে চমকে ওঠে ন্যান্সি। ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে তের মুখের দিকে। তে ন্যান্সির তাকানো দেখে হেসে দেয়। ন্যান্সির হাতে হাতে কাজ করতে শুরু করে নিজে থেকেই, আর বলে, আপনি আমার সম্পর্কে ছোট হলেও বয়সে বেশ খানিকটা বড়, তাই বুবু বলছি। মেজ বউ বা নাম ধরে ডাকতে আমার একটু অস্বস্তি হয়। বুবু ডাকলে সমস্যা হবে কি আপনার, ন্যান্সি বুবু? ন্যান্সি চেয়ে চেয়ে দেখলো তের হাসি। মনে মনে ভাবলো মেয়েটার হাসিতে যেন সে নিজেই মুগ্ধ হলো। ভুলে গেল ক্রোধ, হিংসা, রাগ, ক্ষোভ সব কিছু। শুধু মুগ্ধ হয়ে শুনল মেয়েটির কথা। তে এক হাতে সব গুছিয়ে নিয়ে ন্যান্সির দিকে তাকিয়ে বলল, কোনো মেয়ে অসুন্দর হওয়াটা যেমন দোষের না, তেমনি সুন্দর হওয়াটাও দোষের না বুবু। দোষ সেই পুরুষের দৃষ্টির যে পুরুষ নারীর সৌন্দর্যকে লালসার চোখে দেখে। আচ্ছা বুবু, সত্যি কি আমার দোষ আছে আপনার স্বামীর এমন দৃষ্টি নিয়ে তাকানোতে? কখনো কি ভেবেছেন আমি তো তার বড় ভাবিজান, অথচ সে তাকায় কেমন করে? আমি কি কখনো এমন কিছু করেছি যাতে আপনার স্বামীর অমন লোলুপ দৃষ্টি আমার উপর পড়তে বাধ্য? আসলে কি জানেন ন্যান্সি বাবু, কিছু পুরুষই হয় এমন যারা কোনো মেয়েকেই ভালো চোখে দেখে না, যাদের চরিত্রে রয়েছে আকাশ সমান দোষ। কিন্তু আমরা বাঙালি নারীরা সেই স্বামীর জন্যই অন্য নারীর উপর ক্ষোভ, হিংসা পুষি। ন্যান্সি মাথা নিচু করে নেয়। তে হাসে। এর মধ্যে হুট করে জিমিনের গলার আওয়াজ পাওয়া যায়। জিমিনের চেঁচামেচিতে লিসা আর তে একে অপরের মুখের দিকে তাকিয়ে দৌড় লাগায়। অজানা আশঙ্কায় তের বুক কাঁপে। কোনোভাবে লিসা নিজের ক্ষতি করেনি তো? ঠিক আছে তো লিসা? যত দ্রুত সম্ভব ন্যান্সি আর তে লিসার ঘরের সামনে আসে। ঘরের বাহির থেকে দেখতে পায় মেঝেতে রক্তের ছড়াছড়ি। তের বুক কেঁপে ওঠে। জিমিন কান্না জুড়ে দিয়েছে। মেঝেতে লিসার দেহটা পড়ে আছে আর চারপাশটা রক্তে ভেসে যাচ্ছে।
জিমিন ভয় পেয়েছে বুঝেই ন্যান্সি আগেই জিমিনকে আগলে নেয়। জিমিন ন্যান্সির বুকে মুখ গুজে দিয়ে হাউমাউ করে কান্না করতে থাকে। তে কাঁপা কাঁপা হাতে ন্যান্সির হাত স্পর্শ করে, পালস বুঝতে না পেরে চট করে সরে যায়। কি মনে করে লিসার শাড়ির আঁচল দিয়ে ওর হাতটা চেপে ধরে। জিমিনের কান্নার আওয়াজে আর তিনজনের চেঁচামেচিতে বাড়ির বাকি সবাই ছুটে আসে। জেনি মেয়ের এমন নিথর অবস্থা দেখে জোরে জোরে কাঁদতে শুরু করে। জিন আর তে মিলে লিসাকে ধরে বিছানার ওপর শুইয়ে দেয়। কেটে যাওয়া হাতটা ভালো মতো চেপে ধরে যাতে রক্ত না পড়ে, কিন্তু হাতের শিরা কি আর শুধুমাত্র এতটুকু বাঁধ মানে? ততক্ষণে খবর পেয়ে গেছে জমিদার বাড়ির সকল পুরুষ। যেহোক লিসার এই অবস্থা দেখে মেঝেতে বসে পড়েছে, অনুভূতি শূন্যের মতো শুধু চেয়ে আছে লিসার রক্তশূন্য মুখের দিকে। বাড়িতে হই হুল্লোড় পড়ে যায়। জাঙ্কুক সাবধানে নিজ হাতেই সবটা সামলায়। লিসাকে কোলে তুলে নিয়ে ছুটে যায় বাড়ির বাইরে, উদ্দেশ্য হাসপাতাল। একে একে সবাই বাড়ি থেকে বের হয়ে যায়। লিসার ঘরে শুধু বসে থাকে জেহোপ আর তে। তে যেতে চেয়েও জেহোপের দিকে তাকিয়ে আর যায়নি। তে মনে মনে ভাবে, লিসা যে বোকামি করেছে, এবারে বোকামি যদি জেহোপ ভাইও করে বসে তবে বিষয়টা যে খুব খারাপ পর্যায়ে চলে যাবে। তে ধীরে ধীরে এগিয়ে আসে জেহোপের কাছে, জেহোপের সামনে দাঁড়িয়ে বলে, জেহোপ ভাই আপনি যাবেন না, উঠুন। জেহোপ উঠলো না, তাকালো না তের দিকে, শুধু রোবটের মতো বলল, আপনি যান ভাবি যান, মেয়েটা আমার জন্যই নিজের সাথে এমনটা করলো, আমি কিভাবে যাব ওর কাছে? জেহোপের দৃষ্টি তখনও মেঝেতে, লিসার শুকিয়ে যাওয়া রক্তের দিকে। মনে মনে নিজের উপর ভীষণ রাগ হলো তের। কেন সে লিসাকে একা ছেড়ে চলে গেল? কেন সে একবারও লিসা কি করছে তা দেখে গেল না? তে নিজের রাগ নিজের ভেতরে রেখে অনেক ইতস্তত করেও বড় ভাই মনে করে জেহোপের হাত ধরে। তে জেদি কণ্ঠে বলে, উঠুন জেহোপ ভাই, আমাদের আগে লিসা আপুর কাছে যাওয়া উচিত। জেহোপ কিছু বলার আগে ঘরের বাহির থেকে শব্দ আসে এক মহিলা কণ্ঠের। জেহোপ আর তে দুজনে তাকিয়ে দেখে মোমো দাঁড়িয়ে আছে। মোমো বেশ বিদ্রুপ করে বলে, কি গো জেহোপ, আমাদের লিসার জীবনটা নষ্ট করে কি তোমার মন ভরেনি? নাকি জমিদার বাড়ির ছেলেদের এই একটাই সমস্যা, মেয়ে দেখলেই তাদের জিভে যেন জল চলে আসে? এখন কি বড় ভাবির সাথে অবৈধ সম্পর্কে জড়িয়েছ নাকি? কথাটা শুনেতে জ্বলে ওঠে, চোখ দুটো রাগে লাল হয়ে যায় তার। জেহোপের হাত ছেড়ে গট গট করে সামনে এসে দাঁড়ায় মোমোর। রেগে গলা চেপে ধরে মোমোর, দাঁতের দাঁত চেপে বলে, আমার ইচ্ছে করছে আপনার গলে কষিয়ে কয়েকটা থাপ্পড় বসিয়ে দেই, কিন্তু আমি ময়লা ছুঁয়ে হাত অপরিষ্কার করতে চাই না। আপনি কি করেছেন তার হিসাব বাড়ি এসে মেলাবো। মোমোর দম আটকে যাওয়ার উপক্রম, কল্পনাও করেনি তে এমন কিছু একটা করতে পারে। তে মোমোর হাত ধরে বাড়ির ভিতরে টেনে নিয়ে যেয়ে দরজা আটকে দেয়। মোমো অবাক হয়ে দরজার কাছে ছুটে আসে, দরজা ধাক্কাতে থাকে অনবরত, কিন্তু তে দরজা খোলে না, বরং অদ্ভুত কণ্ঠে বলে, পাপ বেশি হয়ে গেছে আপনাদের, তা এবার শাস্তি পাবার সময় এসেছে।